চিন্তা করিস না মা, যে করে হোক জামাইরে আমি ফেরত নিয়ে আসবো। কি হলো আমার পাদুর কে জানে, কিচ্ছু হবে না বৌদি। হ্যাঁ, পাদুদার কেউ কিচ্ছু করতে পারবে না। পাদুদার মাথায় যে বুদ্ধি, যে যদি কিডন্যাপ করে নিয়ে যায় না, হ্যাঁ অটোমেটিক বেরোয় চলে আসবে। এর আগে একবার হয়েছিল কিডন্যাপ ছোট থাকতে। কি বলছো? কি বলছো? হ্যাঁ স্যার, সত্যি কথা। ছোটবেলা ওই চম্পা মামা আর এই পাদুদা দুইজনে কিডন্যাপ হয়ে গেছিল। তারপরে? তারপরে কি, যে লোক কিডন্যাপ করেছিল সেই বাড়ির উপরে তালা ভেঙে বেরোয় চলে এসে, আর তারে ধরতে পারে নাই। তারে ধরতে পারলে জম্বের কেমন খেলাতো। ধরতে পারলো না, এত বড় আকাশ করলো। আসলে কি করেছে সেটা দেখতেই পাইছিল না। এখন বিয়াই কখন আসে কে জানে। চলে আসবে, টেনশন নিও না। আমার পাদুর কি হলো রে, আমার পাদুর কি হলো? আরে বৌদি, এরকম মরা কান্না কান্দে না, কিচ্ছু হয়নি। হ্যাঁ, পাদু ধারে কেউ কিছু করবে তার বাপের ক্ষমতা নেই। এমন তো হতেই পারে পাদু আমাদের সাথে পলাপলি খেলছে। না না, পাদু দা এরকম ফাজলামি কাজ করে না। কি হলো মাস্টার বাবু, কি কথা শুনলাম? হ্যাঁ, পাদু নাকি কিডন্যাপ হয়ে গেছে। আপনার কে বললো? আর বলো না, সারা গ্রাম জানাজানি হয়ে গেছে, হোস্টেল থেকে ছেলে কিডন্যাপ হয়ে গেছে। দেখিছো মানুষজনের কথা কোথা থেকে কোথায় নিয়ে যায়। কিডন্যাপ হয়েছে রাস্তার থেকে, এখন লোকজন বলছে হোস্টেল থেকে। এইভাবে চলতে থাকলে তো আমার বদনাম হয়ে যাবে। হ্যাঁ, সবাই তাই বলছে। হোস্টেলের যে মাস্টার তাকে পাল্টানোর দরকার। হ্যাঁ, ছেলেপেলেদের গাইড রাখে না কি করে হোস্টেলের ভিতর থেকে কিডন্যাপ হয়ে গেল। দেখিছো মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। লোকজন এখন আমার উপর দোষ ঠেলছে। পাদুর বাড়ি থেকে কেউ আসলো? আসবে, এখনো আসেনি, ফোন করেছি। বলছি এইভাবে দাঁড়িয়ে না থেকে বাইরে গিয়ে একটু খোঁজাখুঁজি করলে হয় না? আমরা খুঁজেছি, পাইনি। জায়গা তো এইটুখানি, এর ভিতর থেকে কোথা থেকে কোথায় যাবে বলো তো? পাদু আবার আমাদের সাথে ফাজলিমি করছে না তো? না না, পাদুদা এইসব জিনিস নিয়ে কোনোদিন ফাজলিমি করে না। পাদুর মাথায় যা বুদ্ধি, হ্যাঁ ওকে এইভাবে কিডন্যাপ করে নিয়ে গেলো কি, আমি তো বুঝতে পারলাম না। আরে গোলাপ ফুল দিয়ে গোলাপ ফুলই ওই কি একটা মিশাইছে, নাকে দিলি বেউস হয়ে যাচ্ছে। তাই বলছি কাকা, হ্যাঁ আমার পাদুকে খুঁজে এনে দাও না। দেখো মা, সবাই তো চেষ্টা করছে, পাদুকে খুব শীঘ্রই খুঁজে পাওয়া যাবে। আর পাদু কোথায় গিয়ে গেল কে জানে। বলছি স্যার, এইভাবে ঘরে না বসে থাকে বাইরে গিয়ে দাঁড়াই চলেন স্যার, এত লোকজন খারাপ বলছে। আচ্ছা চলো। আমি আসবো। না না, তোমার আসার দরকার নেই, তুমি এখানেই থাকো, হ্যাঁ আমরা দেখছি। হ্যাঁ মা, তুই বাইরে যাস না, তুই এখানেই থাক। সময় এখন খারাপ চলছে, তুই বেরোস না মা, তুই এখানেই থাক। পেলে সঙ্গে সঙ্গে আমি ফোন করে জানাবে। ঠিক আছে মা, তুই ঘরে থাক। ঠিক আছে, চলেন স্যার। চলো। বলছি বাবা, খবর পেলে জানিও। হ্যাঁ মা, তুই টেনশন করিস না, হ্যাঁ একদম জানাবো। কি যে করি আর ভাল লাগে না, এর জন্য আমি বলছিলাম আমার সঙ্গে ফোনে কথা বলতে থাকো। ফোনে কথা বলতে থাকলে পারে কিডন্যাপ হওয়ার সময় আমি জানতে পারতাম না কে কিডন্যাপ করেছে। কোনো সময় আমার কথাই শোনে না। খিদে লেগেছে প্রচন্ড, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। যাই কটা মুড়ি খেয়ে নি, ভাত ফাত খেয়ে নিলে বলবে না আমি হারিয়ে গেছি। আমার খোঁজার কোনো চিন্তা নেই, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এর জন্য কটা মুড়ি খেয়ে নি। একবার খুঁজে পাই পাদুকে বেঁধে রেখে দেবো। চোখে শুধু ঘুম আর ঘুম। আমি কোথায় কিছুই তো বুঝতে পারছি না। হে কি, আমি কোথায়? আমি তো গোডাউনের ভিতরে মনে হচ্ছে। ও বাবা, ওটা আবার কি ইঞ্জেকশন? আমার ইঞ্জেকশন দিয়েছে, মানে আমায় কিডন্যাপ করে আনা হয়েছে। আমার নাকে গোলাপ ফুল দিয়ে আমায় বেহুশ করে এনে এখানে ইঞ্জেকশন দিয়েছে। খিদেও যা লেগেছে, আর কি করব। দাদা, তোদের শয়তানি বুদ্ধি আমি দেখছি। কোন শালা আমার কিডন্যাপ করালো সেটা না খুঁজে আমি কিচ্ছু বলতে পারছি না। কাজ করি, কাপটি ধরে পড়ে থাকি। কেউ না কেউ তো আসবে ভিতরে, তখন ঘেটে ঠেসে ধরবো। দেয়াল ভেঙে বেরোনো যাবে না। এ বাবা, এটা তো পুরো লোহার দেয়াল, এটা ভাঙা অসম্ভব। খালি খালি শক্তি নষ্ট করে কোনো লাভ নেই। একটাই বুদ্ধি, কাপটি ধরে পড়ে থাকতে হবে আর ইঞ্জেকশনটা হাতে রাখতে হবে। আস্তে আস্তে ঝাপাত করে ইঞ্জেকশন গুজে দিলে পারে মালটা বেহুশ হয়ে যাবে। তাহলে চুপচাপ শুয়ে থাকি। হ্যাঁ আসবে, একসময় না একসময় আসবে। এই ঘরের ভিতরে জল খাবার কিচ্ছু নেই। মানুষের খাবার না দিক কমসে কম জল তো দেবে। আসবে অবশ্যই। কাপটি মারে পড়ে থাকি। কদিন ধরে এরকম অজ্ঞান হয়ে পড়ে আছি কে জানে। খিদেও খুব লেগেছে, এখন কি করি কিছু বুঝে পাচ্ছি না। স্যার, বাগান বাড়িটা খুব সুন্দর করেছেন। পছন্দ হয়েছে তোমার? কি যে বলেন স্যার, খুব সুন্দর। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর, কোনো মানুষজন নেই, পুরো একদম সাইলেন্ট। এটার কত দাম পড়েছিল জানো? 2-4-5 কোটি হবে। এই তো বুঝে ফেলেছো তো। স্যার, সম্পত্তি না থাকতে পারে, কিন্তু দেখে তো বুঝতে পারি কত টাকার জিনিসপত্র হবে। বলছি কি স্যার, এর যদি অর্ধেকও জীবনে করতে পারি না, জীবন পুরো ধন্য। কি বলছো? এই বাগান বাড়ি তোমার হতে পারে যদি তুমি আমার কথা মতন কাজ করো না। তুমি আমার পার্টনার হয়ে যাও, সব 2 নম্বরই কাজ করব। যে টাকা হবে সেখান থেকে তোমার কমিশন দেবো। কি বলছেন স্যার, আমার মতন অশিক্ষিত ছেলেকে আপনি কাজে রাখবেন? অশিক্ষিত হলেও তোমার মাথায় ব্রেনটা খুব ভালো। কারণ কি, পাদুরে কিডন্যাপ করা অত সোজা না। এই কাজটা শুধুমাত্র তুমি করতে পেরেছো, তাই তোমার উপর আমার ভরসা। সত্যি বলছেন? হ্যাঁ বলছি কি, মালটাকে এনে তো প্রায় 10-12 ঘন্টা হয়ে গেল, এখনই তো জ্ঞান ফিরে আসার কথা। না না স্যার, ওভারডোজ হয়েছে, এত শিগগির জ্ঞান ফিরবে না। বলছি কি, মালটাকে কিছু খেতে দেওয়া হলো না, মরে গেলে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না। আরে স্যার, ওসব ঝামেলা বিদায় হলেই ভালো। না 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 না, আমার সুখের সাম্রাজ্য একদম নিমিষেই শেষ করে দিয়েছে। ওকে আমি এমনি ছেড়ে দেবো? তাহলে স্যার এখন এক কাজ করো, ভিতরে গিয়ে খাবার জল সব রেখে আসো। বলছি স্যার, হুশ এসে গেলে তারপরে? তার জন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা স্যার শুনি? জলের ভিতরে ঘুমানোর ওষুধ মিশিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? ওটা নিয়ে যাবে আর খাবার নিয়ে যাবে, ওখানে ছেড়ে দিয়ে চলে আসবে। ওর যখন জ্ঞান ফিরবে, ওঠার পর চেঁচামেচি করবে তো কোনো লাভ হবে না।
তারপরে ওই খাবারটা খেয়ে যে জল খাবে আবার ঘুমিয়ে পড়বে। তারপরে শুরু করব আমার এক্সপেরিমেন্ট। ওর হাত পা বেঁধে সব নতুন নতুন ভ্যাকসিন ওকে দিয়ে টেস্টিং করাবো। সত্যি স্যার, আপনার যে বুদ্ধি না অসাধারণ। আমার যতই বুদ্ধি থাকুক তোমার থেকে একটু কম আছে। তুমি যে পাদুকে কিভাবে ধরলে সেটা বললেই না। না থাক স্যার, এসব ফাজলামি বুদ্ধি সিক্রেট থাকাই ভালো। আচ্ছা চলো, ওকে এখন খেতে দিয়ে আসবে। বলছি কি আমি ঢুকবো স্যার ভিতরে? হ্যাঁ তুমি ঢুকবে। বলছি স্যার, ওই পাদু কিছু করবে না তো? ও এখনো ঘুমিয়ে আছে, ও কিচ্ছু করবে না। দেখেন স্যার। আরে বাবা, একটু তো রিস্ক নিতে হবে, নাহলে তোমার এতগুলো টাকা দিচ্ছি কিসের জন্য? চলেন স্যার, তাড়াতাড়ি চলেন, মালটা আবার হুঁশে এসে গেলে আরেক জ্বালা। চলো। টাকাটা হয়ে গেল, এখন কেউ আসে না যে, হয়তো কার জন্য আওয়াজ শোনা যাচ্ছে। বলছি কি স্যার, মালটা এখনো ঘুমাচ্ছে? বললাম না এখনো ঘুমাবে, তুমি তাড়াতাড়ি কাজটা সেরে আসো। আচ্ছা স্যার, আরামসে ঘুমা, শেষ ঘুম ঘুমা। এখানে রেখে দি, বেশি দূর আবার রাখার দরকার নেই, দূরে দূরেই থাক। এই ঘোরার দিন জল আনতে ভুলে গেছি। বলছি কি স্যার, একটু জল নিয়ে আসুন স্যার, আমি ভুলে গেছি। আর যা তুমি করো আর কি বলবো। তাড়াতাড়ি আসুন স্যার, এখনো ঘুমাচ্ছে। এই নাও, এই জলটা ভালোভাবে রেখে দাও ওখানে। আচ্ছা, তাহলে পোপে তালের কাজ দেখাচ্ছি, দাঁড়া। ঠিক আছে স্যার, আপনি যান, আমি আসছি। সব দিকে ঠিকঠাক করে দেখে টেকে একবারে লক করে দিও। হ্যাঁ আচ্ছা স্যার। পাদুর বাচ্চা, এখন তুই বুঝবি জীবন কত যন্ত্রণাময়। এমন এমন ভ্যাকসিন তোকে দিয়ে টেস্টিং করাবো না, তো সারা জীবনে বাঁচার ইচ্ছা মরে যাবে। বলছি স্যার, ভ্যাকসিন মানে ওই যে যেগুলো গিনিপিকে দিয়ে টেস্টিং করে ওইগুলো তো? একদম ঠিক। বলছি কি স্যার, এই মালটার ভিতরে ভাইরাস ঢোকাই দেওয়া যায় না? হ্যাঁ, যাবে না কেন? আমার মনে হয় স্যার, এই চুলকনি ভাইরাস ভরে দেয় ভালো হবে, সারা গা হাত পা চুলকে চুলকে মরবে। হয়েছে, কথা না বলে তাড়াতাড়ি এক কাজ করে আসো। আচ্ছা স্যার। আমার সুখের সাম্রাজ্য নষ্ট করে দিলি রে পাদু, এবার দেখ কেমন লাগে। কাজ করি, চারিদিক দিয়ে ঘুরে দেখি, কোথাও দিয়ে মালটা বেরোতে পারবে না তো? এমনি দেয়ালে তো সব প্লেট বসানো, বেরোনোর কোনো কায়দাই নেই। এর বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে সদর রাস্তা, যে রাস্তায় কোনোদিন বেরোতে পারবে না। একটু পরে ওখানে AK-47 নিয়ে আমি বসে থাকবো, কেউ বেরোলি ধার 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 করে গলি আর গলি। তুই সেই জায়গায় ঘুম কামাই কর, দাঁড়া তোকে দেখাচ্ছি। বলছি মালটার হাতে ইঞ্জেকশন কোথা থেকে এলো? হ্যাঁ, ভুলে ভুলে স্যার রেখে যায়নি তো? কে জানে, মানে ভুলে ভুলে রেখে গেছে। এক কাজ করি, ইঞ্জেকশনটা হাতের থেকে ছাড়িয়ে নি। মালটার আবার জ্ঞান ফেরেনি তো? ভয় লাগছে না, কিসের ভয়? ইঞ্জেকশন যখন দেশে নাক দিয়ে ঘুমাচ্ছে। মালটা সজাগ আসলে এতক্ষণ কথাটা তো বলতো না, বেরোনোর জন্য চেষ্টা তো করতো না, কোনো আওয়াজ ফাওয়াজ কিচ্ছু হয়নি তো। সকালে যে ডোজ দিয়ে আছে না, হেভি ডোজ, এখন তো জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। এক কাজ করি, মালটার হাত থেকে ইঞ্জেকশনটা সরিয়ে নিয়ে দাপনায় আর একটু কষিয়ে দিই, তারপরে ঘোরা যাই হোক। মনে সেটা গেলে আমার তো কোনো দোষ নাই। শালা বিড়াল কোথায় ডাকে? ছাদের উপর নেই তো বিড়াল ফিরেল? না না, কোথাও নেই তো। একদম ঘাপ করে বসিয়ে দেবো। কে কথা বলো রে? ও মা পাদু, হ্যাঁ আমি কি দেখছি? তোর জ্ঞান কি করে ফিরলো? দাঁড়া একটুক্ষণ দাঁড়া, তারপর দেখাচ্ছি জ্ঞান কখন ফিরলো। স্যার, স্যার বলে এখন আর কোনো কায়দা নেই। হারামজাদা, তুই আমার কিডন্যাপ করেছিস? তোর এত বড় সাহস? এই দিয়ে দিয়েছি পুরোটুকু, দেখ কেমন লাগে। থালা পাদুর সাথে পাদনামো, হ্যাঁ দেখ কেমন লাগে। এইবার তোর প্রফেসরকে ধরে এমন কালাম কেলাবো না, সারা জীবনে শিক্ষা মিটাই দেবো। পাদুর সাথে ফাদলামো অত খায় না। এক কাজ করি, উপরে পলাই থাকি। প্রফেসর, এবার আমার খুঁজে দেখ কেমন লাগে। তুই ঘরে ঢুকেছিস কি মরেছিস? বাইরে যতক্ষণ আছিস ততক্ষণ ভালো আছিস, ঘরে ঢুকেছিস কি মরেছিস? তোর জীবনের শেষ দিন। পাদুর সাথে ফাদলামো হতে পারিস তুই প্রফেসর, তোর যা বুদ্ধি আছে না, ও আমার আতুতি আছে। এই মালটা তোমার কলে বলে কৌশলে ফিজিক্যাল ইমোশনাল করে আমাদের ধরা দিয়েছে। হ্যাঁ, বলছি কি ফুল তার গার্লফ্রেন্ড দেবে, কেমন গন্ধ আছে, কে জানে ফুলের সাথে এরকম কি না কি মিশাই দেবে। হ্যাঁ, তার জন্য ফেসে গেলাম, না তো পাদুরে ধরে আমার তো সে জানা। এখন শুধু একটা ফোনের দরকার, একটা ফোন নিয়ে ফোন করে দিবারে পুলিশ স্টেশন থেকে 5-6টা পুলিশ চলে আসবে, তারপরে হারামজাদারে দেখাবে কত ধানে কত চাল। রকি, এই রকি, আর কত সময় লাগবে? ডাকতে থাক বলো, যে ডাকছেন মানে সেই তো ঘরে ঢুকবি, সেই বুঝবি কেমন লাগে। রকি, এই রকি। বলছি স্যার, ভিতরে আসুন। এই পাদু কিরকম নড়াচড়া করছে, ইঞ্জেকশনের পাওয়ার মানে কম হয়ে গেছে। আসুন স্যার, একটু ইঞ্জেকশন দিয়ে দিন। হ্যাঁ, আমি পারবো না, ওই গ্লাসের জলের ভিতরে আছে মিশানো। বলছি কি স্যার, তাড়াতাড়ি আসুন, আমি একা একা পাচ্ছি না। আসি রে আসি। রকি বাবা, তুই ঘুমাচ্ছিস কেন? আর ঘরের অবস্থা কি? পাদু কোথায়? এই যে হালাম দাদা, আমাদের টাকা। এ পাদু, তুমি ওখানে কি করছো? হালাম দাদা, তুই আমার কিডন্যাপ করেছিস? দেখ তো, একদিন কি আমার একদিন। ওরে বাপরে, মরেছি। কে কোথায় আছো? বাঁচাও আমাদের, কে কোথায় আছো? বাঁচাও। ওরে বাপরে, ওরে মারে, মরে গেলাম। উরি বাবা বলছিস তো? দেখি একটু পরে কিরকম লাগে। ছেড়ে দাও পাদু, ছেড়ে দাও মানে। হারাম দাদা, আমাদের কিডন্যাপ করেছিল, এত বড় সাহস তোর! একদিন কি আমার একদিন। বিয়াদব পুরানো মিনছে, হ্যাঁ আমার সাথে শয়তানি। বিয়ে এসে আমার কি বলবেন কে জানে। আর কি বলবে, আমরা তো কিছু করিনি। ভাইপো, ভাইপো। পাদু বাবা, কই রে তুই? বলছি কি স্যার, কি হয়েছে? আর বলো না, আমি যা শুনলাম লাল ব্যাটারি আর পাদু দুজন খেতে যাচ্ছিল। আমি পরে গেছি, পাদুদা আগে গেছে। হঠাৎ করে দেখি রাস্তার উপর একটা গোলাপ ফুল ফেলানো, আর যে দোকানে খেতে যাই সেখানে গিয়ে দেখি পাদুদা নেই। গোলাপ ফুলটা কিছু ছিল নাকি দেখেছিস? আমার পাদুর কি হলো? তুমি একটু কান্নাকাটি কম করো, পাদুরে যে কিডন্যাপ করবে তার এখনো ক্ষমতা হয় নাই, বুঝতে পারিস? ঠিক কথা বলিস ফুটোদা। ছেলেটারে কতবার বলি একটু সাবধানে চলাফেরা কর, শোনেই না। আরে বিআই মশাই, আমাদের এখানে তো দেখো পুরো একদম সাইলেন্ট জায়গা, এখানে এরকম ঘটনা হবে কেউ কোনদিন ভাবতেই পারেনি। হ্যাঁ সত্যি।
আরে হাগুদা তুমি টেনশন করো না, পাদু যেখানেই থাকুক চলে আসবে। আরে আমার ভাইপুরে আটকায় রাখবে পৃথিবীর এরকম কোনো শক্তি হয়নি। তবুও দুবার এরকম ঘটনা হয়ে গেল। হয়েছে সব তোমার টাকা পয়সার জন্য। গরিব মানুষের ছেলে পেলে নেয় নাকি? হ্যাঁ, তুমি 2-3 বার করে বিয়ে করতেছো, লোকজনের দেখতেছে যে মোটামুটি ভালো পয়সা আছে, নাহলে 2-3 বার করে বিয়ে করে নাকি? মানে আমার সাথে এরকম হবে নাকি? না হওয়ার কিচ্ছু নাই। 2-3 বার করে বিয়ে করলে লোকজন ভাবে যে মাল করি অনেক আছে, নাহলে বুড়ো বয়সে বিয়ে করে নাকি? কি বলছো? আমার তো ভয় লাগছে। দেখ রে ফুটো, এর সাথে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে না বাবা, টাকা পয়সা না থাকলে লোকে বিয়ে করে। মানুষ একবার বিয়ে করতে ভয় পায়, আর তুমি 3-3 বার বিয়ে করতেছো, মানে তোমার পয়সা করি কম আছে নাকি? তাছাড়া তুমি লটারি পাইছো, সারা ভারতবর্ষের লোক জানে, বুঝতে পারিছো? তারপর আমার বউ, ঢ্যাবনার বউ, আর তোমার দুটি বউ সারা দেশ ভরে লটারি বেড়াইছে না, যে হাগু লটারিতে টাকা পাইছে, লটারিতে টাকা পাইছে। ওই কিডন্যাপার এখন তোমার ফোন করবেন, দেখে নে। আমার তো মনে সেই সুযোগ দেবে না পাদু, আর করলেও কোনো সমস্যা নাই, পয়সা করে কিছু দেয়া যাবে না, বুঝতে পারিছো? বলছি আমি তাহলে আর বিয়ে করবো না। আরে বিয়াই মশাই, ওইটুকি ভাই পালি কাজ হবে? আমাদের হাগুদারে দেখো, কত পালোয়ান মানুষ, কিন্তু এখন কান্না করছে। হয়েছে, কান্না থামাই দিলাম। হ্যাঁ, এই না হলে বীর পুরুষ। ও পাদুর কিচ্ছু হবে না, আমি জানি। তা এতক্ষণ ধরে অ্যাক্টিং করতেছিলে কিসের জন্য? লোকজনের দেখানোর জন্য? বলছি লাল ব্যাটারি, তুই কি কাউরে দেখেছিস যে পাদুর আগে পিছনে চলাফেরা করছিল? না না, দেখিনি, কিন্তু সকালবেলা আমি যখন হাগু করতে যাই তখন এই গ্রামে একটা নতুন মানুষ দেখলাম। ওই আমাদের বলনি তো। আমার সেরকম মনে হয়নি যে ওই লোকটা এরকম করতে পারে, বা ওই লোকটা করেছে। কিরকম দেখি বলতো? নিচে লুঙ্গি পরা, চশমা পরা, মাথায় আবার টিপ আছে, আবার টুপিও আছে। হে এই সর্বনাশ! হ্যাঁ, পরশুদিন আমাদের বাড়িতে একটা লোক আসছিল এরকম। ওই সেই হারামজাদা না তো, যে বলছিল কি করে লটারি কাটলি পরে টাকা বাঁধবে? হতে পারে, ওই মাল হতে পারে। ওই মালটা কেউ পাঠাইছে হয়তো। বলো তো হাগুদা, এসব কার কাজ হতে পারে? কে জানে ভাই, আমার মাথায় কাজ করছে না। বলছি এই মালটা আবার পাদুর কোনো ক্ষতি করবে না তো? বললাম না, পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে পাদুর গায়ে আঁশ লাগাবে। পাদু একটা আয়ুর্বেদিক ডাক্তার, বুঝতে পারিস? ও সবকিছু সবসময় সঙ্গে রাখে। পাদুদা তো ওই গেঞ্জি পরা ছিল, সন্ডেল আল, তুই এসব বুঝবি না, তুই চুপচাপ করে থাক। কে হতে পারে, কে হতে পারে, কে হতে পারে? আমাদের শত্রু তো এই মুহূর্তে তোমার দুটো বউ আছে হাগুদা, তাছাড়া তো আর কেউ নেই। কেন, কলেজের প্রফেসর ভুলে গেছিস নাকি? তার বাড়া ভাতে আমরা সাইড ঢেলে দিছি। হ্যাঁ, হলি হতেও পারে। আমার মনে হয় শালা ওই মালের কাজ। তারপরে গরুর ব্যবসা করে ওই দালাল, ওই শালাও করতে পারে। চারিদিক দিয়ে তো শত্রু কম না, অনেক হয়ে গেছে। বলছি বিয়ের সাথে এর কোনো সম্পর্ক আছে? সেটা বিআই মশাই এখনো বলতে পারতেছি না। যদি সন্দেহ থাকে না, তাহলে আমি আর বাবা বিয়ে করবো না। আমার দরকার নেই, বুড়ো বয়সে এরকম টেনশনে আমার হার্ট অ্যাটাক চলে আসবে। বলছি কি ফুটো, আমি তখন একটাও করিনি, আমার কোনো সমস্যা নেই তো। আপনার তো বেশি সমস্যা। কেন? এত বয়সকালে বিয়ে করতেছো, তোমার বউরি যদি কিডন্যাপ করে টাকা ডিমান্ড করে তখন? এই তোমরা এসব কথা বলো না, আমার এমনিতেই ভয় অনেক, বুঝছো? আর এরকম কথা বললি আমার বিয়ে করার পুরো একদম শখ মিটে যাবে। আমি ভাই বিয়ে করবো না, আমারটা ক্যান্সেল করে দাও। দেখো বিয়ায় কোনো ভাই পাবা না, আমরা তো আছি নাকি? তোমরা এত পালোয়ান মানুষ, তাই দেখো এই হাগু হা করে আছে, মানে বিয়ে হা করে আছে। আমি অত লোড নিতে পারবো না। আরে বিয়াই, এর সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, আর তোমার জন্য মেয়ে দেখা হয়েছে ভালো মেয়ে। হ্যাঁ, মেয়ে তো দেখা হয়েছিল, কিন্তু এখন কার গলায় ঝোলে ওটা বলা যাচ্ছে না। মানে? মেয়ের বাড়ির ডিমান্ড, মেয়ের গোষ্ঠী 14 গোষ্ঠী অব্দি টানতে হবে। তোমরা টানতে পারবা? না না, আমি এসব ঝামেলার ভিতর যাবো না। তোমরা জোর করে বলিছো বিয়ের কথা, তাই। আর এখন যেসব কথাবার্তা শুনছি, আমার একদম বিয়ে করার ইচ্ছে উঠে গেছে। আরে বিয়ে, তুমি টেনশন করো না, তোমার জন্য একটা ভালো একটা মেয়ে খুঁজে দেবানি। আর আমার তোমার কোনো খবর নাই, তোমার 34 বৈশাখ মাসে একবার তোমার খবর পাওয়া যায়। বিয়ে করতে হলে পিছনে লাগিয়ে থাকতে হয়। হাগুদা যেরকম দেখিছো, করাই দিতেই হবে তো দিতেই হবে। আমাদের কাজকর্ম ছাড়ে যেখান থেকে পারি মোটামুটি মেয়ের সন্ধান গোছাচ্ছি। আর তোমরা 3 মাস পর একবার ফোন করো, তাতে কি কাজ হয়? তাহলে এক কাজ করি, তোমার বাড়ি যাই কালকে উঠে পড়ি, যতক্ষণ বিয়ে না দেবো ততক্ষণ আসবো না। করলে খারাপ হয় না। যে একটু হাগু করে এসে আমার হাগা আইছে, পেটের ভিতরে ইন্দুর দৌড়াচ্ছে, আর এদিকে আবার হাগু আইছে। বলছি কি তাহলে পাদুর কোনো অসুবিধা নেই? আরে না না, কোনো অসুবিধা নেই। একটু পরে ফোন আসলো বলে দেখো, কিডন্যাপাররা ফোন করে বলবে এখন টাকার ডিমান্ড করবে। এর আগেও এরকম হয়ে গেছে না, আমরা এর জন্য ভয়টাই পাই না। তাহলে পুলিশ স্টেশনে খবর দেবো না? না না, অত দূর বাড়াবাড়ি করার দরকার নেই, খালি খালি 10-15 হাজার টাকা খরচা হবে না। তাহলে বলছো পাদু ঠিক আছে? ঠিক মানে পুরো সুরক্ষিত আছে। এত গ্যারান্টির সঙ্গে কি করে বলছো? পাদুর ইন্দুর মারা বিষ খাই, কিচ্ছু করতে পারে না। আর কোথাকার কোন কিডন্যাপ। মেয়েটা আমার খুব টেনশনে আছে। বৌমারা ডাকো তো। মামনি, মামনি। কি পাদুর খবর পাওয়া গেছে? বাবা যখন হাসছে মনে হয় খবর পাওয়া গেছে, কিন্তু তুমি যেরকম মুখ কালো করে আছো। তোমার বাবা মুখ কালো করে আছে, তার একটা অন্য কারণ। কি হয়েছে বাবা? এই বয়সে বিয়ে করলে যদি বাড়ি চোর ডাকাত পড়ে, সেই ভয়তে এরকম মুখ করে রয়েছে। আরে বাবা তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। দেখো মেয়ে কত সাহস দিচ্ছে, আর তুমি ভয় পাও। সবাই হাসতেছে, আমি কেন মুখ পড়ে থাকবো? বলছি পাদুর খবর পাওয়া গেছে? আরে তুমি যাকে ভালোবাসো না, সে রয়্যাল বেঙ্গল টাইগার। সে কারুর ঝাঁসায় ফাঁসার মতন না, বুঝতে পারিস? একদম 16 ইন্দুরির মতন তার কেটে বেরোয় চলে আসবে। তবুও খবর পেয়েছেন আপনারা? খবরের দরকার নেই। পাদু একটা মিসাইল, ও যেখানে যাবে 1 ম্যান আর্মি, পুরো একদম ঝাঁকাঝাঁক করে বেরোয় আসবে। এরকম বললে হয়? এর আগেও এরকম হয়েছে 1-2 বার কেস, বুঝছো? মানে টেনশন করার কোনো দরকার নেই। বরং এক কাজ করো, বাড়ি যাও, বিরিয়ানি রান্না করো, বিকেলের ভিতরে পাদু চলে আসবে। এত কনফিডেন্স?
100%। পাদু ভাইপো, এমনি ভেবো না, ও একটা মিসাইল, জীবন কান্দায় দেবে। যারা কিডন্যাপ করেছে না, তারা দেখো আর বাড়ি অব্দি বইয়ে থুতি আসে নাকি। সত্যি বলছো আমার জামাইয়ের এত ট্যালেন্ট? ওটা তোমাদের জামাই না তো, ওটা একটা রত্নধন। তাই নাকি? এক কাজ করো, বাড়ি চলো, বিরিয়ানি ফিরানি খাও, আজকের বাড়ি যাবো না, তোমাদের বাড়ি থেকে যাবো। কিন্তু পাদু আছে যদি দেখে আমরা এরকম আনন্দ মস্তি করতেছি। ও পাদু জানে ওর কাকারা কিরকম। চলো তাহলে একটা পার্টি হয়ে যাক। চলেন আমাদের বাড়ি চলেন। হ্যাঁ মা, এখন তো তোমাদের বাড়ি যেতেই হবে, চলো। বলছি আপনাদের একটা বিশেষ বিজ্ঞপ্তি শোনাচ্ছি। বলো। হাগুদার বিয়ে প্রায় ঠিকঠাক। ও মা, কি বলছে বিয়াই? ওই চলছে কথাবার্তা। আমার আর একটা মা আসবে। হ্যাঁ, তোমার তিনটে মা, তোমার যার ইচ্ছা তারই ডাকো। ডাকলে ফুটো, মান সম্মান নষ্ট করিস না। বিয়ে করলি কোনো মান সম্মান নষ্ট নাই, একটু বললি পারে দোষ হয়, তাই তো? চুপ থাকলে ঢেব না। ঠিক ভু ভু করছে, তোমার ফোন বাজছে না তো? ও বাজে বাজুক। ওইটি করছে নাকি মনে হয়? উঠো না তো। না রে, এখন ফোন ওঠান যায়নি, কেটে লজ্জার ব্যাপার। সবাই বলো কি হাগা আইছে, সেই কথা বলে একটু এদিক যে কথা বলে আসো, নয়তো তোমার আবার পিরানের পাখি ধরপড় ধরপড় করবে না। ঠিক বলেছিস। বলছি কি বিয়াই, আমি একটু হাগু করে আসি। হ্যাঁ, তোমরা এখানে একটু দাঁড়াও। তাড়াতাড়ি করো, আবার যেন আধা ঘন্টা লাগাইয়ে না। বলা যায় কালকে রাত্রিবেলা আবার মাংস খাইছি তো, পায়খানাটা কষাও হতে পারে। হ্যাঁ, সে তো হবেই, লেখা রয়েছে। সত্যি তোমরা যা কমেডি করো আর কি বলবো। যাও যাও যাও, হাগু পড়ে যাবে না, যাও। আসি বিয়াই। হ্যাঁ হ্যাঁ যাও। ঢ্যাবনা তুই যা করিস না। হ্যাঁ, যত দোষ ঢ্যাবনার। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ফ্যান ছেড়ে যাবে না, যাও। বলছি কি বিয়াই তো আমাদের বাড়ির পায়খানা ছিল, বাইরের পায়খানায় যেতে পারতো। তোমার বিয়ের ফোন আইছে, তা বুঝতে পারো নি? ও মা, তাই নাকি? বলছি আমার বিয়ান দেখতে কেমন? পুরো হিরোইন ফেল। বলছি আমার কবে করাই দেবা? চলো আমাদের সাথে, এবার তোমার একসাথে 7 ঘুরলি দিয়ে ছাড়িয়ে দেবো। কালকে আমি কেতা কম্বল নিয়ে তোমাদের সাথে চলতেছি। থাক, আমার স্কুল 1 সপ্তাহ বন্ধ, এই যাত্রায় বিয়ে না করে আর আসবো না। হ্যাঁ, এরকম বললি পরে বিয়ে হয়, নয়তো কি করে হয় বিয়ে? চলো চলো, এখানে দাঁড়িয়ে আর কত কথা বলবো, বাড়ি চলো। হ্যাঁ স্যার, চলেন। একবার স্যার বলো, একবার বিয়াই বলো, একবার তাওই বলো, আমি বুঝি না কিছু তাল। আমাদের মাথা এখন ঠিক নেই। চলো চলো চলো, বাড়ি গিয়ে একটু শরবত খাওয়াই তোমাদের। চলেন চলেন। রূপাত্রীর খবর দেখি আগে। বয়স 35, গায়ের রং কালো, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, মুখের হাসি খুবই ভালো, হাতের কাজ সবই জানে, রান্না বান্না সেলাই মেশিনের কাজ সবই জানে। পাত্র চাই পরিষ্কার ধরনের, হাইট 5 ফুট 8 ইঞ্চির উপরে হতে হবে। বাবারে বাবা, গায়ের রং কালো তাই এত ডিমান্ড? আরও যদি পরিষ্কার হতো তাহলে তো আকাশের চাঁদ চেয়ে ফেলতো। আমার পক্ষে এইসব মেয়ে আনা উচিত হবে না, কালো মেয়ে হলে পর আমার সাথে খাটবে না। আমি হচ্ছে এখানকার এমএলএ, 2-3টে বিয়ে না করলে হয়? পায়খানা পরিষ্কার, আপনাদের বাড়িতে কারোর পায়খানা পরিষ্কার করতে হলে বলবেন। বলছি কম দামে পায়খানা পরিষ্কার করে দেবো, চকচক করবে আয়নার মতন। বলেন, আপনাদের বাড়িতে করতে হবে পায়খানা পরিষ্কার? বলছি মামনিরা, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, তোমাদের এত সুন্দর সুন্দর দেখতে, তোমরা এই কাজ করছো যে? কি আর করবো, সব পেটের দায় করতে হচ্ছে। তোমাদের দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে। সবার কপালে তো সুখ হয় না, তাই আমাদের কপালে সুখ নেই। কি যে বলো, তোমাদের হচ্ছে ঘরে বসে রান্না বান্না করবা সেই সব কাজ, মহিলা মানুষ হয়ে তোমরা পায়খানা পরিষ্কার করতে যাচ্ছ, এটা তো শোভা দেয় না। ওইসব কথা ছাড়েন, আপনাদের বাড়িতে পায়খানা পরিষ্কার করতে হবে নাকি বলেন? আমাদের সময় নেই, বিকাল শেষে আবার 2000 টাকা দিতে হবে। মানে কিছু বুঝলাম না। অত বোঝানোর সময় নেই, আমাদের হাতে এখন টাইম নেই। আরে আমি এখানকার এমএলএ, তুমি কি কথা বলছো আমার সামনে? হ্যাঁ, আপনি এমএলএ? বলছি কি এমএলএ বাবু, হ্যাঁ আমাদের একটা সমাধান করে দিতে পারবেন? কি সমাধান শুনি? আমাদের বর আমাদের উপর খুব টর্চার করছে, মারধর মারপিট, আর সারাদিন ধরে আমাদের ইনকাম করাচ্ছে। তোর বর করে কি? কি আর করবে, লটারিতে টাকা পেয়েছে, বাড়ি বসে থাকে, আর আমাদের দিয়ে কষ্ট করাই করে টাকা ইনকাম করে। কি বলছো? হ্যাঁ, আমি এখানকার এমএলএ থাকা সত্ত্বেও আমাদের গ্রামে এইসব কাজ চলছে? মেয়েরা বাড়ির মান সম্মান, আর মেয়েদের দিয়ে পায়খানা পরিষ্কার করানো, এটা কোনো মতেই মেনে নেওয়া হবে না। আর বলবেন না, আমাদের কপালে তত সুখ নেই। এই দেখো, আমাদের মাথা টাক করে দিছে। হ্যাঁ, আমার দিদির মাথাও টাক করে দিয়েছিল। মানে? বলছি আমার আগে ম্যাটারটা ক্লিয়ার করো, তুমি কার বউ, তুমি কার বউ? হ্যাঁ, আমার বড় যে, এর বড় সে। মানে ও 2টো বিয়ে? হ্যাঁ আগে। আমি শালা এখানকার এমএলএ হয়ে 2টো বিয়ে করতে পারলাম না, আর কোথাকার নেড়া ফেড়া মাল এসে 2টো বিয়ে করেছে, তাও ভালো ভালো মেয়েদেরকে বিয়ে করে তাদের এখন মেথরের কাজ করাচ্ছে। ছি 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 ছি, এটা সমাজের বুকে একটা কলঙ্ক। আর বলবেন না স্যার, আমাদের জীবনটা পুরো একদম জ্বলে পড়ে ছারকার হয়ে গেল। তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। না স্যার, ও বললে হবে না, বিকেলের ভিতরে 2000 টাকা গোছায় না দিতে পারলে আমাদের উপর মারধর করবে। এত বড় সাহস, তোমাদের উপর মারধর করবে? আর বলবেন না, ওদের বাড়ি বন্ধু নিয়ে রাখে 2-3টে করে, ওকে কিছু বলবা তার কোনো উপায় নেই, ওর বন্ধুরা আমাদের মারে। কি বলছো? তোমাদের উপর টর্চার করে? ছি 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 ছি, এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে আর আমি জানতে পারছি না। আমি কিরকম এমএলএ হলাম। বলছি স্যার, আপনি কি বাঁচাতে পারবেন? কি যে বলো, ওইসব আমার বাহাতের খেল। সত্যি স্যার, আমাদের বাঁচাতে পারবেন? আমাদের উপর শুধু শুধু চোর অপবাদ দিয়েছে, এখন আমাদের 2,000 টাকা করে 5 লাখ টাকা শোধাতে হবে। ওইসব কোনো চাপ নিও না, তোমরা এখানে বসো, আমি দেখি কি করা যায়। না স্যার, বিকেলের ভিতর 2000 টাকা না দিতে পারলে মারবে। আরে আমি এখানকার এমএলএ,
আমার কথা শোনো, বসো। সত্যি বলছেন স্যার, আপনি সমাধান করে দেবেন? কি যে বলো। বলছি তোমাদের একটা সমাধান করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, আপনার কি শর্ত? আমি ভালো একটা মেয়ে খুঁজছি বিয়ে করার জন্য। এই তোমাদের মতন হলেও হবে। আমরা কি করব? তোমরা যদি একটু সাহায্য করো আমার বিয়ে করতে তাহলে ভালো হয়। রোজ দিন পেপারে মোটামুটি মেয়ের পত্রপাতির সন্ধান খুঁজে খুঁজে আর পাই না। বলছি, আপনি এখনো বিয়ে করেননি? বিয়েটা করেছি, বউটা ভারী দজ্জাল। তারপরে যা শুনলাম তোমাদের মুখে, তোমাদের বর কোনো কাজ বাজ করে না, দুটো বিয়ে করেছে। আর আমি হচ্ছে এখানের এমএলএ। হ্যাঁ, আমি যদি 2-3টে বিয়ে না করতে পারি, মান সম্মান থাকে? ঠিক আছে স্যার, আমরা দেখব। আর একটা কাজও করতে পারো। ঠিক আছে স্যার। না থাক, পরে বলবানি। না স্যার, বলেন। না না, আগে তোমাদের কাজটা করে দিই তারপরে। স্যার, আমরা ওই হাগুর কাছ থেকে মুক্তি পেতে চাই। মুক্তি তো আমি 2 দিনের ভিতরে ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়াও। আমি আগে পার্টি অফিসে জানিয়ে তারপরে মোটামুটি ওদের টাইট দিচ্ছি। বলছি তোমাদের বিয়ে থাওয়া হয়েছে ক বছর হয়েছে? আমার 5 বছর। আমার 4.5 বছর। ও হো, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বসো, তোমরা একটু খাওয়া দাওয়া করে নাও। বলছি কি না স্যার, বিকেলের ভিতর 2000 টাকা দিতেই হবে। আরে কোনো চাপ নিও না, আমি দিয়ে দেবো দুজনকে 2000 টাকা। সত্যি বলছি স্যার? আরে ভোটের সময় কত কোটি কোটি টাকা খরচা করি, আর তোমাদের দুজনকে 2000 টাকা দিতে পারবো না? সত্যি স্যার, আপনার মতো মহান মানুষ হয় না। আমি হচ্ছে এমএলএ বীরেন দত্ত, লোকের সেবা করাই আমার কাজ। এমএলএ বীরেন দত্ত করে শুধু গত্ত। যে দেখেছো আমার বউ এসে গেছে। ভালো আছে বৌদি? বলছি, তোমরা কারা? আমরা একটা বিপদে পড়েছি, তাই এমএলএ বাবুর কাছে এসেছি। পরের কাজ ভালো করতে পারে, আর মেয়ে ছেলে মানুষ তো তোমাদের কাজ করে দেবে, বুঝেছো? পরশুদিন থেকে বলছি ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, ফ্যানটা ঠিক করে নিয়ে আসো। কোনো কথার উত্তর নেই। আমি একজন এমএলএ হয়ে এখন ফ্যান ঠিক করতে যাবো? হ্যাঁ, তোর কোনো বোধবুদ্ধি আছে? তোর মাথায় তো বোধের পুরো হাড়ি ভরা। কি করে যে তুই এমএলএ হলি তা কে জানে। তোর বাপ টাকা খাইয়ে বানিয়েছে আমার এমএলএ। দেখ, ভালোই ভালোই বলছি, আমার বাপের নাম তুলবি না কিন্তু, বুঝতে পারছিস? হ্যাঁ, এখন বিরাট ঝগড়া হয়ে যাবে। আমি কিন্তু বাপের বাড়ি এখনই হাঁটা দেবো। জানা, চলে জানা। ওরি পোড়া মুখো মিনছে, আজ পর্যন্ত কোনোদিন বললি না যে বাপের বাড়ি যাওয়া লাগবে না। আমি বাপের বাড়ি গেছি তো তোর তো সুবিধা হয়, তুই তো আর একটা ঢেপ নিয়ে আনবি। জানিস যখন তখন আবার বলিস কেন? আর বাপ তোরে যত টাকা দিছে বিয়ে, সব টাকা ফিরাই দে, চলে যাচ্ছি। ওইসব টাকা থাকে নাকি? কবে হাফিস হয়ে গেছে। তাহলে পোড়া মুখো মিনছে, চুপচাপ যা ফ্যান ঠিক করে নিয়ে আয়। দেখ বউ, এই লোকের সামনে ভদ্রভাবে কথা বলবি কিন্তু। উরি বাবা, ভদ্র কেলাচ্ছে। নিজে যে লোকে টাকা খেয়ে খেয়ে মোটা বিল্ডিং বানাচ্ছ, ঘরে ব্যাংক ব্যালেন্স বানাচ্ছ, সেসব কে দেখে? হ্যাঁ, আর বলতে গেলে আমি খারাপ? হ্যাঁ, এমএলএ ফেমেলে হলে এসব না করলে কি করে চলবে সংসার? এত বড় একটা পার্টি কি করে চলবে? লোকজনকে টাকা পয়সা কে দেবে? তোর বাপ। ভালোই ভালোই বলছি, বাপ তুলে কথা বলে তোর হয়েছে। বলছি স্যার, এখন কি আমরা আসবো? কি যে বলো, আসবা মানে? আমাদের বাড়িতে আসছো, আজকে খাওয়া দাওয়া করবা, বিকেলের দিক 2000 টাকা নিয়ে যাবা। 2000 টাকা নিয়ে যাবে মানে? বলছে কি, তোরা তো নাক না গলানোই ভালো। মেয়ে ছেলে দেখলে তোর যত সব এইসব ফন্দিবাজি চালু হয়ে যায়। বলছি বোনরা, তোমরা বাড়ির দিকে যাও, আমরা স্যারের কাছে একটা কাজ নিয়ে আসছিলাম। দেখ, নাটকগিরি করবি না। এমএলএ আমি, তুই এমএলএর বউ, চুপচাপ করে ভদ্রভাবে থাকবি, না তো যে কোনো সময় তোর বাবা হাত দিয়ে ডিপোজ দিয়ে দেবো। হ্যাঁ, খালি তো ওই ভাই তো দিতে পারিস আমারে। তোর বাপ কয় টাকা দিয়েছে তার জন্য তুই সবসময় আমারে এরকম খোটা দিস? দাঁড়া, এইবার মোটামুটি এই রোড স্যাংশন হোক, সেই টাকা দিয়ে তোর ক্লিয়ার করে বাড়ি থেকে বিদায় করে দেবো। তোর সাথে আমার সংসার করার ইচ্ছাও নেই, তুই টাকা ফেরত দে। আর মাত্র 1 সপ্তাহ দাঁড়া, 1 সপ্তাহের ভিতরে তোর টাকা ফেরত দিয়ে তোর বাড়ি পাঠাই দেবো। দে তো, এই জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। আরে তোমরা দাঁড়িয়ে দেখছো কি? চলো ঘরের ভিতরে চলো। যেখানে লোকজন আসবে ঘরের ভিতরে চলো। হ্যাঁ, সারাদিন পরিষ্কার করবো আমি, ঘরের ভিতরে চলো। একদম চুপ, পুরো সাইলেন্ট। ওরে ঢ্যাব না, নাম লিখতে পারে না, আঙুলের টিপসই দেয়, আবার বলছে সাইলেন্স, বানান করতে সাইলেন্ট। দেখ রে হারামজাদি বউ, লোকজনের সামনে কিন্তু মুখ সামলে কথা বলিস। এখন আমি হারামজাদি হয়ে গেলাম? হ্যাঁ, নিজের সত্যিটা বের করে দিলাম বলে হারামজাদি হয়ে গেলাম? তোর মনে মনে সবসময় শয়তানি কেন? বাড়ি বেটা ছেলে মানুষ আসলি তাদের কাজ তো করিস না, তখন বলিস আজকে আসো, কালকে আসো, পরশুদিন আসো, আর এদেরকে ভারী যত্ন করছিস, মানে ব্যাপার স্যাপার বুঝছি না। তুই কি বুঝবি নারীর যন্ত্রণা? এটা কত যন্ত্রণা নিয়ে আমার কাছে চাইছে, সে কথা তুই বুঝবি? তোর বাপের কোটি কোটি টাকা আছে না, তার জন্য তুই এরকম করছিস। তুই যদি গরিব ভিখারি হতিস তখন বুঝতিস। এরা বুঝতে পারছে এদের জীবনের কত দুঃখ যন্ত্রণা। দেখেছিস, ভালো ভালো দেখতে হওয়া সত্ত্বেও তারা পায়খানা পরিষ্কার করার কাজের জন্য বেরোইছে। এইসব কথা আমারে বলছিস কেন? তুই যে ভাষণ দিচ্ছিস আমারে এখন। হয়েছে হয়েছে, এর সাথে কথা বলাও পারা যায় না। বাবারে বাবা, শয়তান কোথাকার। আসো সবাই নিয়ে আসো, গিলে যাও। চলো ভিতরে চলো। বলছি স্যার, আমরা গেলে আপনার বউ আবার রাগারাগি করবে না তো? আমি কি বউরে ভয় পাই নাকি? আমি হচ্ছে এই এমএলএ বীরেন দত্ত। হ্যাঁ স্যার, সেটা দেখলাম আপনার মোটামুটি অনেক পাওয়ার। চলো চলো, এখানে বসে থাকো না, ঘরে চলো। ওখানে গিয়ে তোমাদের সব সমস্যা শুনছি, চলো। আচ্ছা। মনে মনে যা প্ল্যান করেছি তাই যদি কাজে খাটে তাহলে তো সোনায় সোহাগা। দাঁড়িয়ে দেখছো কি? আসো। আসি। বলছি বোন, আমাদের মনে দুঃখ কষ্টের দিন গেছে, তাই তো মনে হচ্ছে এমএলএ বাবুর কাছে টাকা পয়সা কম থাকবে নাকি? 2-4 লাখ টাকা দিয়ে আমাদের সাহায্য করলে করতেও পারে। শুধু সাহায্য না, ওই হাগুরপুর একদম ঘেঁটি মশলাইও ধরতে পারে। ঠিক বলিছ। চল, আর এমএলএ বাবুর কাছে কান্দে কুটে উল্টো পাল্টা সব ওদের নামে বলবো, আর ফুটো ঢ্যাবনা ওদের নামেও বলবো। একদম ওদের ফ্যামিলির টাইট দিয়ে দিক। দরকার হয় ওদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সব বাতিল করাই দেবো। তখন শালা ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াবে, দেখবে কেমন লাগে। বলছি কি, এমএলএ বাবুর বউরই ভালোবাসে না। আমরা যদি একটু হেসে গুসে একটু কথা বলি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো করে দেবে। ঠিক বলেছিস, খালি এমএলএ বাবুর প্রশংসা করবি, চশমার প্রশংসা, চুলের প্রশংসা, ড্রেসের প্রশংসা, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল তালি। বলছি, বেশি প্রশংসা করলে আবার এমএলএ বাবু আমাদের প্রেমে পড়ে যাবে না তো? ওরে যাওয়াই হোক, আগে আমরা বিপদ থেকে উদ্ধার হই, চলো।
বলছি কি দড়ি বালতি নিয়ে ঘরে ঢুক দিবে, বউ কিস্তি খামারি করবেন, এখান দেখে দে। আচ্ছা দিদি।